আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো মাধ্যমিক পরীক্ষা শেষের পরে স্বাভাবিকভাবে আমাদের অনেকেরই মাথায় টেনশন যে এখন আমরা কি করব, কি পরিস্থিতি, আমাদের রেজাল্টের কি হতে চলেছে, আমাদের রেজাল্টের খাতা দেখা কি আদৌ শেষ হয়েছে নাকি এখনো বাকি আছে। একদম পরিষ্কার অর্থে তোমাদের জানিয়ে রাখি, মাধ্যমিকের খাতা দেখার প্রক্রিয়া 100% শেষ হয়েছে বলবো না, কিন্তু 90% বেশি খাতা দেখা কিন্তু অলরেডি শেষ। অর্থাৎ খাতা যে শুধুমাত্র শিক্ষকেরা দেখেছেন তাই নয়, খাতা দেখে সম্পূর্ণরূপে জমা দেওয়ার কাজ চলছে এবং তার সঙ্গে চলছে উচ্চ মাধ্যমিকের বিভিন্ন খাতা দেখার প্রক্রিয়া। এবার আমরা যেহেতু আজকে মূল আলোচনা মাধ্যমিক কেন্দ্রিক, সেহেতু শুধু মাধ্যমিকের যে বিষয়গুলো এই মুহূর্তে রয়েছে সেগুলোই তোমাদের আপডেট তুলে ধরছি। তোমরাও নিজেদের ক্যালকুলেশন করতে পারবে যে কি পরিস্থিতি তোমাদের খাতাতে হয়েছে। এবার দেখো, আমরা যেহেতু এই একটা এমন একটা পজিশনে দাঁড়িয়ে আছি যেখানে কিন্তু আমরা বিভিন্ন শিক্ষকের সঙ্গে নিয়মিত আপডেট রাখতে পারছি, বিভিন্ন শিক্ষকের সঙ্গে নিয়মিত কথা বলতে পারছি, যারা মাধ্যমিকের খাতা দেখছেন তাদের সঙ্গে কথা বলতে পারছি। ইভেন ইতিপূর্বে তোমাদের সামনে বিভিন্ন সাবজেক্ট নিয়ে আলোচনাও করেছি যে শিক্ষকেরা কেমন কি খাতা দেখছেন। তো যাই হোক, আজকের আপডেটটা আরো গুরুত্বপূর্ণ যে আমরা যে আলোচনাগুলো করেছিলাম বা আমরা যে শিক্ষকদের সঙ্গে কথা বলেছিলাম সেই রেশিও অনুযায়ী সব থেকে খারাপ অবস্থা কোন কোন সাবজেক্টগুলোতে সেগুলো তোমাদের বলবো। আমি একদম পরপর করে সাজিয়ে নিয়েছি র্যাঙ্কগুলো। সব থেকে খারাপ অবস্থা এবছরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ইংরেজি। দ্বিতীয় নম্বর খারাপ অবস্থা যেটা হয়েছে সেটা হচ্ছে অঙ্ক। তৃতীয় নম্বরে রয়েছে ভৌত বিজ্ঞান, 4 নম্বরে রয়েছে ইতিহাস, 5 নম্বরে রয়েছে জীবন বিজ্ঞান, 6 নম্বরে ভূগোল এবং এট লাস্ট পয়েন্টে বাংলা, যে একদম কম পরিমাণ ফেল রয়েছে বাংলাতে। তো স্বাভাবিকভাবে যেটা হয় সেটা একটু বলে রাখি। যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের মাধ্যমিকের পরীক্ষার ক্ষেত্রে যে নিয়ম রয়েছে, কেউ যদি একটা সাবজেক্টে ফেল করে তাহলে কিন্তু সে ফেল হয়ে যায়, একটা সাবজেক্টে ফেল করে। এবার আমরা এই নম্বরটা দেখে কি করে বুঝবো যে কোন ছাত্রছাত্রীরা ফেল করছে? স্বাভাবিকভাবে একদম একটা পরিষ্কার তথ্য তোমাদের দিয়ে দিই। যেহেতু আমাদের 90-এর মধ্যে পরীক্ষা, আমরা ধরেই নিই যারা একটু নিম্নমানের ছাত্রছাত্রী রয়েছে, যারা একটু কম নম্বর পেয়েছো বা যাদের পাশের টেনশন রয়েছে, তারা স্বাভাবিকভাবে স্কুলের যে প্রজেক্টের নম্বর সেক্ষেত্রে 8 পাবে। তাহলে আমাদের নর্মাল পাস মার্ক যদি 25 হয়, তাহলে স্কুলের প্রজেক্ট যদি 8 বাদ দিতে হয়, তাহলে আমাদের থাকলো কত? 17। অর্থাৎ রিটেনে কিন্তু 90-এর মধ্যে তাকে 17 পেতে হবে। এটা হলো প্রথম কথা। রিটেনে যারা একটু পিছিয়ে পড়া ছাত্র রয়েছে, যারা ভাবছো কোনো মতে টেনে টুনে পাস করবো কিনা, এবার কথা হচ্ছে রিটেনে 70 না পেলে কি ফেল হয়ে যাবে? না। এক্ষেত্রে যেটা আরেকটা বিষয়, সেটা হয়তো তোমাদের এর আগেও আমি বলেছি, আবারও বলছি, কারো যদি 3 থেকে 4 মার্কও কম থাকে তাও সে রিল্যাক্সে থাকতে পারো, কারণ টোটাল মার্ক যদি কারো 21 উঠে যায় তাহলে স্বাভাবিকভাবে তাকে গ্রেস করে বেশিরভাগ ক্ষেত্রে 25 দিয়ে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং আশা করি সেটাই হবে। বা আমাদের কাছে যা তথ্য রয়েছে তাতে করে 21 পেলে মোটামুটি 25 পর্যন্ত তোমাকে গ্রেস মার্ক হিসেবে দিতে পারে, অর্থাৎ এক্সট্রা প্রায় 4 মার্ক। তাহলে স্বাভাবিকভাবে আমরা যদি ধরি 17 থেকে -4 ইকুয়াল টু হচ্ছে 13, অর্থাৎ এই 13 নম্বর যারা পরীক্ষাতে পেয়েছে, কথাটা খুব ভালোভাবে বুঝবে, এই 13 মার্ক যারা 90-এর মধ্যে পেয়েছে তারা কিন্তু এই সাবজেক্টগুলোতে ফেল করবে না। পরিষ্কার? কিন্তু যারা এই 13 থেকেও কম পাচ্ছে, এনি সাবজেক্টে যদি 13 থেকে কম পেয়ে যায়, তাহলে কিন্তু তাদের একটা সমস্যা হলেও হতে পারে। এখন দেখা যাক রেজাল্টে কি হয়। বোঝা গেল কি বললাম? আশা করি এই বিষয়টা নিয়ে আর কোনো সমস্যা নেই। হ্যাঁ, তবে স্বাভাবিকভাবে আজকেও আমরা ভৌতবিজ্ঞান টিচারের সঙ্গে কথা বলেছিলাম, সেখানে গিয়েও যে বিষয়টা হয়ে ওঠে, মানে খাতার লট যখন আসে, চেকিং করতে আসে, দেখা যাচ্ছে যে কোনো টিচারের খাতাটা এতই ভালো পড়েছে যে সবকটা খুব ভালো লেভেলের খাতা। আবার যখন একটা টিচারের খাতা দেখছে তখন বলছে আমার কপালে এবার খুব খারাপ খাতা জুটেছে, মানে যে কটাই খাতা দেখছে খুবই সব বাজে বাজে রেজাল্ট। তো এরকম একটা বিষয় থাকে। তো সেখানে আমরা তিনজন টিচারের সঙ্গে এক সাবজেক্টে কথা বলেছি। তো ওভারঅল একটা কমপ্লিট আইডিয়া কিন্তু মোটামুটি আমাদের আসে। এবার সেই রেশিও অনুযায়ী আমরা যদি দেখি তাহলে কিন্তু স্বাভাবিকভাবে এই পার্সেন্টেজ অনুযায়ী, এই পার্সেন্টেজ মানে 13, এই ক্যালকুলেশন অনুযায়ী, মানে একদম সব থেকে সর্বনিম্ন পাশের যদি হারও দেখি, তাও কিন্তু আমাদের প্রায় 20 থেকে 22% আমাদের নর্মাল ক্যালকুলেশনে কিন্তু নর্মালি আসছে। অর্থাৎ আমরা যদি নর্মালি হিসাব করি তাও কিন্তু আমাদের এবার পাশের হার ওই 81, 2 বা 82 থেকে 84 এর মধ্যে দাঁড়িয়ে যাচ্ছে, তার বেশি আর উঠছে না কোনোভাবে। জানি না রেজাল্টে কি হতে পারে, রেজাল্টে তারা 2% বেশি বা 2% কম এরকম হলেও হতে পারে, কিন্তু আমাদের ক্যালকুলেশনে শতকরা প্রায় 20% ওভারঅল, কারণ একটা সাবজেক্টে ফেল করলেই কিন্তু ফেল হয়ে যাচ্ছে। এই ক্যালকুলেশন দেখতে গেলে কিন্তু প্রায় 20% ছেলে মেয়ের রেজাল্ট কিন্তু খুব একটা ভালো হচ্ছে না। এ পর্যন্ত তোমাদের একটা তথ্য দিয়ে রাখলাম। এবার দেখা যাক রেজাল্টে কি হয়, বা গ্রেস মার্ক যদি আরো সেখানে 4-এর বদলে যদি 6 বাড়িয়ে দেয় সেটা অন্য বিষয়। এখন কি হবে রেজাল্ট, যতক্ষণ না পর্যন্ত লাস্ট মিনিট পাবলিকেশন হবে ততক্ষণ পর্যন্ত কিছু বলার এই মুহূর্তে আমাদের সুযোগ নেই, কিন্তু যদি কোনো তথ্য পাই অবশ্যই তোমাদের সামনে নেক্সট আপডেটটা তুলে ধরবো।
এখন কথা হচ্ছে তাহলে গ্রেজ মার্কের বিষয়টি গেল, আমরা কত পেতে পারি আপ টু বটম, মানে লাস্টে আমাদের কাছে যে ইনফরমেশন রয়েছে তাতে কিন্তু 4 মার্কস কিন্তু আমরা একটা গ্রেজ মার্কের কোয়ালিটি পেতে পারি। অর্থাৎ সেক্ষেত্রে আমরা 13, বা কেউ যদি এবার কেউ যদি ধরো তোমার স্কুল থেকে প্রজেক্টে 10 পেয়ে যায়, তাহলে সেখানে কিন্তু আরো 2 কমে গেল, মানে সেখানে কিন্তু সে 11 পেলেও পাস করে যাবে। আবার আমি এখানে প্রজেক্টে যেহেতু 8 মার্কস ধরেছি, কেউ যদি প্রজেক্টে 10 পেয়ে যায় তো স্বাভাবিকভাবে 15 থেকে আরো 4 বাদ দিলে স্বাভাবিকভাবে সে 11 পেয়ে গেলেও কিন্তু সে 5 মার্ক উঠে গেল তার। মানে প্রজেক্টে তুমি কত পেয়েছো সেটা তো আর আমি এখান থেকে বলতে পারছি না, সেটা তো তোমার স্কুল জানে, আর তুমি জানো যে কেমন তোমার সঙ্গে শিক্ষকদের সদ্ভাব রয়েছে, কেমন কি কাজকর্ম করেছে। তো এই হলো মূল বিষয়, বা কেমন কি পাশের হার রয়েছে সেটাও কিন্তু আমি তোমাদের সামনে ক্লিয়ার করলাম। এখন কথা হচ্ছে যে আমাদের রেজাল্টটা কবে দিতে পারে। দেখো, প্রথম যখন আমাদের রেজাল্টটা পরীক্ষা শেষ হয়েছিল ফেব্রুয়ারি মাসে, তখন স্বাভাবিকভাবে একটা ডিক্লারেশন ছিল যে স্বাভাবিকভাবে 90 ডেজ, কিন্তু পরবর্তীতে সেই ডিক্লারেশন কিন্তু আবার চেঞ্জ হয়েছে, এবং সেখানে কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে এই রেজাল্ট আমরা 50 ডেজের আন্ডারে বের করার চেষ্টা করব। এটা যেমন একটা তথ্য গুরুত্বপূর্ণ। আরেকটা যেটা তথ্য আমাদের কাছে এই মুহূর্তে চলে এসেছে, সে হচ্ছে এই মুহূর্তে আমাদের যেহেতু খাতা দেখা কমপ্লিট, সেহেতু কিন্তু হেড এক্সামিনার যারা রয়েছে তারা কিন্তু যথারীতি স্ক্রুটিনির কাজও প্রায় সম্পূর্ণ করে ফেলেছে, এবং নাম্বার পোর্ট হয়তো সামনের সপ্তাহের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো নম্বর পোর্ট যদি সামনের সপ্তাহের মধ্যে কমপ্লিট হয়ে যায়, তাহলে কিন্তু তোমাদের রেজাল্ট বেরোতে খুব একটা সময় কিন্তু লাগবে না। সেক্ষেত্রে আমরা যেটা তথ্য পেয়েছি, সেই তথ্যের উপরে বেস করে তোমাদের এপ্রিল মাসে, অর্থাৎ সামনের মাসের ফার্স্ট উইকেই কিন্তু রেজাল্ট বেরোনোর একটা প্রবল সম্ভাবনা রয়েছে। তোমরা যারা মাধ্যমিক 2026 পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য বলে রাখছি, অর্থাৎ ফার্স্ট উইকে কিন্তু আমাদের রেজাল্ট বের হতে পারে, এবং বের হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে, কারণ তারপরে একটা ভোটের দামামাও থাকবে। তো তার মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্ট বের হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে ফার্স্ট উইক এপ্রিল মাসে। বোঝা গেল? সেক্ষেত্রে আমাদের যে নর্মাল ডেট, মানে রেজাল্ট বেরোনোর, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো প্রায় 50 থেকে 56 দিনের কাছাকাছি কিন্তু যদি ফার্স্ট উইকে বেরোয়, সেটাও কিন্তু আমাদের হয়ে যাবে। তো স্বাভাবিকভাবে কিন্তু রেজাল্ট বেরোনোর একদম একটা উপযুক্ত সময়, এবং যে তথ্যটা আমরা পাচ্ছি সেটাও কিন্তু অথেন্টিক, যেহেতু আমাদের খাতা দেখা কমপ্লিট, এখন জাস্ট নাম্বার পুট এবং সার্টিফিকেট ছাপানো, এই দুটো কাজ বাকি। এই দুটো কাজ করতে যে খুব বেশি একটা সময় লাগবে সেরকম কিন্তু নয়। তো স্বাভাবিকভাবে এখন দেখা যাক যে কি হতে পারে। তো এই হলো আমাদের মূল বিষয়, গ্রেস মার্ক এই মুহূর্তে কেমন কি দিতে পারছে, বা কেমন কি দেবে আমরা তথ্য পেয়েছি, তার সঙ্গে কোন সাবজেক্টে কেমন কি পাস বা ফেল হলো, এবং তার সঙ্গে আমাদের রেজাল্ট কোন সময় বেরোতে পারে, সেই সম্পর্কিত ইনফরমেশন তোমাদের সামনে শেয়ার করলাম। তো আজ এ পর্যন্তই। কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো, চেষ্টা করবো তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।